আচ্ছা, তাহলে এখন আমরা পড়ব হচ্ছে লেটার নিয়ে। লেটার তো আমরা ছোটোবেলায় সবই লিখছি নাকি, অনেকেই লিখছি। এ পর্যন্ত জি কয় স্যার। ধরনের লেটার লেখা শিখে এসেছো বলো তো, কয় ধরনের লেটার লেখা শিখে এসেছো, বলতে পারবা? ফর্মাল লেটার আর ইনফর্মাল লেটার। হ্যাঁ, তারপরেও লিখেছো এরকম প্র্যাকটিক্যাল লেখা লিখেছো এরকম কোনো লেটার যে তোমরা লিখেছো এ পর্যন্ত? স্যার কমপ্লেন লেটার শিখছিলাম ইন্টারে থাকতে। হ্যাঁ, মানে ব্যাপারটা এরকম যে তোমরা অ্যাপ্লিকেশন লেখা শিখছো, তাই তো? কলেজে হোক, সেটা তোমার স্কুলে হোক, হেডমাস্টারের কাছে লেখা শিখছো। কলেজে হয়তো এইচএসসি লেভেলে এসে তুমি প্রিন্সিপালের কাছে লেখা শিখছো। তারপর আর কি লিখছো লেটার? হয়তো দেখা যাচ্ছে নিউজ পেপারে লিখতে হতে পারে, যে কোনো একটা নিউজ পেপারে পাবলিশ করবো, তার নিউজ পেপার এডিটরের কাছে লিখতে হতে পারে, এই তো। তারপরে মনে করো তুমি আহ, শিখেছো পার্সোনাল লেটার লেখা, ইনফর্মাল লেটার যেটা তুমি তোমার বন্ধুর কাছে লিখতে শিখেছো বা লিখেছো। তারপরে জব অ্যাপ্লিকেশন শিখছো, জব অ্যাপ্লিকেশন লেখা শিখছো। সিভি। হ্যাঁ, সিভি, সিভি দিয়ে জব অ্যাপ্লিকেশন। জি স্যার। হ্যাঁ, তাহলে জব অ্যাপ্লিকেশন এগুলো তোমরা প্র্যাকটিক্যালি লেখা শিখেছো, ওইগুলোই এখানে, তেমন কিছু না, ওগুলোই এখানে। ঠিক আছে, তো এটা এটা পার্ট সি এর জন্য বললাম। আর লেটার আসলে কি, লেটার কত প্রকার, কি কি, হ্যাঁ, এখানে ফর্মাল লেটার কি, ইনফর্মাল লেটার কি, লেটারের ফরম্যাটগুলো কি, ওই ঘুরে ফিরে দেখবা যে কিছু কথা আগেই আছে। দেখো এখানেও দেখো ফর্মাল রিপোর্ট ইনফর্মাল রিপোর্ট আছে, এখানেও ফর্মাল লেটার ইনফর্মাল লেটার আছে। হ্যাঁ, ওই যে বললাম না, বেসিক কথা যদি তুমি ভালো করে বুঝে যাও, তাহলে তোমার বাকিগুলো দেখবা যে অনেক কিছুই রিপিটেশন আছে। হ্যাঁ, তো যাই হোক, আমরা প্রথমত একটা লেটারের ফরম্যাট দেখে আসি, একটা লেটারে কী কী, আগে আমরা লেটারের ফরম্যাটগুলো দেখবো। হ্যাঁ, তাহলে দেখবা যে অনেকখানি প্রশ্নের উত্তর তোমার পড়া হয়ে গেছে। হুম, সবার বইয়ে আগে চলে যাই, আমরা ফরম্যাটটা দেখে আসি। এখানে বইগুলো, তোমরা চলে যাও হচ্ছে তোমাদের 417 পেজে, 417 পেজ, ঠিক আছে? গেছো সবাই? জি জি স্যার। জি স্যার। আচ্ছা, যাদের বই নাই আমি একটু ছবি তুলে দিচ্ছি। 6 নম্বর কোশ্চেনটা দেখো তোমাদের, হোয়াট আর দ্য পার্টস অর এলিমেন্টস অফ আ ফর্মাল লেটার? তোমরা একটু পয়েন্টগুলো দেখতে থাকো তো, কি লেখা আছে দেখি। ধীরে লাগতেছে কেন? আচ্ছা দেখো, পাঠিয়েছি, যাদের কাছে নাই তারা একটু এটা খেয়াল করো। আচ্ছা, এখন এই যে এখানে 6 নম্বর পুরনো বইয়ের, এটাও যা ওখানে তাই। আমরা একটা ফর্মাল লেটারের পার্টস আর এলিমেন্টসগুলো দেখবো। এখানে তোমার ইনফর্মাল লেটারেরও এসে যাবে অনেকখানি কথাবার্তা। ফর্মাল লেটার বলতে আমরা কি বুঝি জানো? ফর্মাল লেটার বলতে আবেদনপত্র। মানে ফর্মাল লেটার মানে হচ্ছে, আমরা অ্যাপ্লিকেশনকে মেনলি বুঝে থাকি, তাই না? অ্যাপ্লিকেশনকে মেনলি বুঝে থাকি।
আচ্ছা দেখি আমি এখান থেকে একটা কপি করে নিই। দেখো আমরা অ্যাপ্লিকেশন আসলে যেভাবে পড়ে শিখি আর যেভাবে লিখি দুইটা আসলে ভিন্ন রকমের। হ্যাঁ, এটা একটা সমস্যাই। দেখো এখানে পার্ট সি এর জন্য কিছু অ্যাপ্লিকেশন করা আছে। তাহলে এই হলো একটা অ্যাপ্লিকেশন। হ্যাঁ, মনে করো এটা লিখছে কি, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ রিকোয়েস্টিং হিম টু সেট আপ মাল্টিমিডিয়া ক্লাসরুম ইন ইউর ডিপার্টমেন্ট। তাহলে তোমার ডিপার্টমেন্টে মাল্টিমিডিয়া ক্লাসরুম সেট আপ করার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে। প্রথমে কি দেওয়া আছে দেখো, প্রথমে দেওয়া আছে যে লিখতেছে। দেখো আমরা কি কখনো এটা লিখেছি কখনো, বলো তো? যে যে লেখে তার উপরে লিখি আমরা অ্যাপ্লিকেশন, কখনো লিখছো এরকম? না স্যার। হুম। না স্যার। হ্যাঁ, আমরা প্রথমত ডেট থেকে লেখা শুরু করি, তাই না? এই ডেট থেকে জি মেনে লেখা স্যার। শুরু করি। জি। হ্যাঁ, তারপরে হচ্ছে কি দেখো এখানে, তারপরে যে পাবে যার কাছে দিচ্ছ তার লিখবা প্রিন্সিপাল। তারপরে কি একটা সাবজেক্ট থাকবে, তাই না? তারপরে রেসপেক্টেড স্যার থাকবে বা যেটা তুমি সেলিব্রেশন দিবা। তারপর হচ্ছে কি থাকবে, পুরো আমার প্যারাগ্রাফ থাকবে দুই একটা, যেগুলো আমার অ্যাপ্লিকেশনের সাথে রিলেটেড। এখানে যেমন দুটো প্যারাগ্রাফ আছে, তুমি দুটো তিনটা যে কোনো প্যারাগ্রাফ দিতে পারো। এর ইন্ট্রোডাকশন থাকবে, তাই না? প্রথমের দিকে থাকতে পারে। তারপরে হচ্ছে কি থাকবে এখানে, এই যে এখানে থাকবে, তাই তো? এটা তারপরে আমরা যে লিখছে তার নামটা আবার আমরা এখানে দিচ্ছি, তার সিগনেচার সহ। মনে করো একজন স্টুডেন্ট, হ্যাঁ, ইংলিশ অনার্স 4th ইয়ার, ক্লাস রোল নম্বর এত, সেশন এত। ঠিক আছে? তো এইভাবে আমরা একটা অ্যাপ্লিকেশনকে লিখি। তাহলে এই যে একটা অংশ, এটাকে আমরা কি বলি আমরা দেখি। দেখো এখানে আরও কিছু বিষয় রয়েছে, এটা আমরা রেফারেন্স নাম্বার আসতেছি। দেখো প্রথমে হচ্ছে সেন্ডার্স অ্যাড্রেস। সেন্ডার্স অ্যাড্রেস মানে কি? সেন্ডার্স অ্যাড্রেস মানে হচ্ছে যে পাঠাচ্ছে, নাকি? এটা কিন্তু একটা ফর্মাল লেটারের শুরুতে থাকবে, তাই না? অ্যান্ড ডেট। দেখো এটাকে বলা হয় রিটার্ন অ্যাড্রেসও বলা হয়, মানে যদি অ্যাপ্লিকেশনটা গ্রহণযোগ্য না হয়, ব্যাক দেওয়া হয়, তাহলে যে লিখেছে তার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে। ইট শুড বি প্লেস অ্যাট দ্য টপ রাইট কর্নার অফ দ্য লেটার। আমরা প্রথমত এটা টপ রাইট কর্নারে লিখি, তাই তো? মানে যেটা ব্রিটিশ নিয়ম। এটা আছে লেফট সাইডে, তাই তো? এটা লেফট সাইডে আছে, কিন্তু বলছে কোন সাইডে লিখবো আমরা? রাইট রাইট সাইডে। সাইডে লিখবো, এইখানে, তাই না? এই জায়গায় কথাটা বলা হচ্ছে। এটা হচ্ছে রাইট সাইড, এটা হচ্ছে লেফট সাইড। কিন্তু আমি লেফট সাইডে লিখেছি কারণ অনেক ফরম্যাট আছে, তার ভিতর থেকে এটাই আমার কাছে মনে হয় ভালো। তারপরে কি আছে দেখো, তার বলা আছে ইট শুড বি প্লেস অ্যাট দ্য টপ রাইট কর্নার অফ দ্য লেটার। ইট মে কন্টেন টেলিফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, মানে ঠিক আছে তো? হ্যাঁ, এগুলো তুমি এখানে দিয়ে দিলা। এইখানে একটা বিষয় আছে যেটা আমি এখানে তোমাদের বোঝানোর জন্য দিয়েছি। দেখো তো এখানে কি বলছে, বাট নট হিজ অর হার নেম, কিন্তু তার নাম এখানে দেওয়া থাকবে না। তাহলে এখানে যে আমি যে নামটা অ্যাড করেছি, এই নামটা কি এখানে থাকবে? জি না। না স্যার। না স্যার। নামটা তাহলে থাকবে না। তাহলে নামটাকে আমাকে কি করতে হবে, এখান থেকে উঠাই দিতে হবে, তাই না? আচ্ছা, তো আমি রাখলাম আপাতত। তাহলে বুঝলাম যে এখানে যে ঠিকানা মানে নাম বাদে তার যা থাকবে, টেলিফোন নাম্বার, ইমেল নাম্বার থেকে শুরু করে সবই আমি এই জায়গায় দিয়ে দিতে পারবো। আচ্ছা, তারপরে কি বলছে দেখো, রিসিপিয়েন্ট অ্যাড্রেস। এই দেখো ডেটও আছে, কিন্তু এখানে ডেটটা তো দিয়েছি নাকি আমি? এই যে এখানে ডেটটাও কিন্তু দেওয়া হয়েছে। এরপর রিসিপিয়েন্ট অ্যাড্রেস মানে অ্যাড্রেস অফ করেসপন্ডেন্স, মানে যার কাছে তুমি পাঠাচ্ছ। ইট ইজ প্লেসড অন দ্য লাইন বিলো দ্য ডেট বাট অ্যাট দ্য লেফট হ্যান্ড কর্নার অফ দ্য লেটার। তাহলে এখানে লেফট হ্যান্ড কর্নারে লিখতে হবে, এবং ইট উইল কন্টেইন দ্য রিসিপিয়েন্টস নেম ইফ ইট ইজ নন। যদি নাম জানা থাকে তো নাম দিব, আর বাট ইফ ইট ইজ আননন দ্য রিসিপিয়েন্ট ডেজিগনেশন ইজ প্লেসড বিফোর দ্য অ্যাড্রেস। আসলে আমরা প্রথম থেকে নাম দিই না, কারণ ফর্মাল লেটারে আমরা নাম ইউজ করি না, বরং তার ডেজিগনেশনটাই ইউজ করে থাকি। তাহলে আমরা কিন্তু এই জায়গায় দেখো ঠিক তার তারিখের নিচে আমরা এই জায়গায় ডেজিগনেশন প্রিন্সিপাল স্যার এটা দিয়ে দিয়েছি, ঠিকানা সহ আমি দিয়ে দিলাম, তাই না? তারপর কি থাকবে এখানে, সাবজেক্ট থাকবে। দেখো ইট ইজ আ সিঙ্গেল লাইন। এখানে কয় লাইন থাকবে? সিঙ্গেল লাইন, একটা তাই লাইন। তো? হ্যাঁ, একটা দ্যাট line. মেনশনস দ্য পারপাস অফ দ্য লেটার। ইট ইজ রিটেন অন দ্য লাইন বিলো দ্য রিসিপিয়েন্ট অ্যাড্রেস অ্যান্ড ইজ অ্যালাইন টু দ্য
টু দ্য সেন্টার অফ দ্য পেজ। এটা যেটা অ্যালাইন মানে কি? অ্যালাইন মানে হচ্ছে কম্পিউটারে আমরা জানি 3টে অ্যালাইনমেন্ট থাকে, তাই না? এই যেখানে যেটা দেওয়া আছে এটাকে অ্যালাইনমেন্ট বলা হয়। দেখতে পাচ্ছ সবাই এই জায়গায়? জি স্যার। ওটা তো শুধু পেজ বড় হচ্ছে। এই যে দেখো এখানে, এখানে প্রথমত সব কিছু লেফট অ্যালাইনমেন্টে দেওয়া আছে। আমি যদি এটাকে রাইট অ্যালাইনমেন্টে দিই, যেমন এটার কথাই বলি, যদি আমি রাইট অ্যালাইনমেন্টে দিই তাহলে এটা এদিকে চলে আসবে। আর যদি আমি মিডিল দিই, তাই তো, তাহলে এইখানে থাকবে। তার মানে আমি এটাকে এই জায়গায় দিব। এটা হচ্ছে মিডিল অ্যালাইনমেন্ট। আর এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে লেফট। তার মানে এটা আমাকে দিতে বলেছে কোন জায়গায়? এইটুকু বলছে আমাকে এরকম মিডিলে দিতে, একদম মিডিল বরাবর হবে এমন জায়গায় দিতে বলছে। এটা আমরা ব্রিটিশ অনুসারে ভাবছি, কিন্তু আমরা এখন বর্তমানে সব কিছু লেফট অ্যালাইনমেন্টে দিই, যেটা আমরা ফরম্যাট পড়তে গিয়ে বুঝবো। এই জন্য আমি ওই ফরম্যাট ইউজ করেছি। সেটাই আমরা বুঝে দিলাম। এরপর সাবজেক্ট থাকবে, যেটা তোমরা অলরেডি জানো, এবং এটা কি কি হবে সেটা সাবজেক্ট। এবার হচ্ছে রেফারেন্স নাম্বার আর সাইটেশন। রেফারেন্স নাম্বার আর সাইটেশনটা কি, এটা একটু দেখাই দিই। এখানে আমাদের অন্যান্য লেটার এগুলো আছে কিনা আমাকে দেখতে হবে। যেহেতু সব কলেজ বা এই জাতীয়, এই জন্য এখানে রেফারেন্স নাম্বার বা সাইটেশন থাকার সম্ভাবনাটা খুবই কম। যদি অফিসিয়ালের মধ্যে হয়, অফিসিয়াল লেটারের মধ্যে হয়, তখন সাইটেশনটা থাকে। ঠিক আছে তো? যেমন অফিসিয়াল বলতে আমি কি বলতে চাচ্ছি, মনে করো প্রিন্সিপাল স্যারের কাছ থেকে তোমাদের ডিপার্টমেন্টে একটা চিঠি পাঠানো হয়েছে, বা ডিপার্টমেন্ট থেকে প্রিন্সিপালের সাথে একটা চিঠি পাঠানো হয়েছে। এটা কি? এটা হচ্ছে কি তাহলে ইন্টার অফিস, তাই না? মানে অফিসের মধ্যেই আলোচনা বা চিঠিপত্র আদান প্রদান হচ্ছে, অ্যাপ্লিকেশন আদান প্রদান হচ্ছে। তখন এদের একটা ডকুমেন্টেশন থাকে। ডকুমেন্টেশনের জন্য একটা নাম্বার থাকে, যাতে পরবর্তীতে ওইটা খুঁজে পাওয়া যায়। তখন একটা রেফারেন্স নাম্বার দেওয়া থাকে। তো রেফারেন্স নাম্বার কিন্তু সব সময়ের জন্য প্রয়োজন নেই। তুমি যে অ্যাপ্লিকেশন লিখবা সেখানে কোনো রেফারেন্স নাম্বারের প্রয়োজন নেই। আমার কথাটা কি বোঝা গেল? জি স্যার। হ্যাঁ, মানে তুমি যে অ্যাপ্লিকেশনটা লিখবা এখানে কোনো রেফারেন্স নাম্বারের প্রয়োজন নেই। কিন্তু অফিসিয়াল যেগুলো আছে সেখানে কিন্তু একটা রেফারেন্স নাম্বার থাকে। ঠিক আছে? রেফারেন্স নাম্বারে প্রধানত দেওয়া থাকে যে এটা কোন চিঠির আদলে তুমি এটা করতেছো, যেটা স্মারক নম্বর বলা হয়, অথবা এটা ডকুমেন্টেশন করার জন্য একটা মোটামুটি নাম্বার দিয়ে, রেফারেন্স নাম্বার দিয়ে দেওয়া হয়। যে মনে করো আমি এখানে রেফারেন্স নাম্বারটা এভাবে দিতে পারি। মনে করি এখানে আমি এভাবে লিখলাম, এভাবে লেখা দেখো REF, এরকমটা দিয়ে মনে করো যে আমি লিখলাম হচ্ছে ENGMGC, ঠিক আছে, দিয়ে মনে করো আজ কয় তারিখ? 5, আচ্ছা 2025 5, আমি এটা তৈরি করছি জাস্ট 5। তাহলে এটা দেখে আমি কি বুঝবো বলো তো? এটা দেখে আমি বুঝবো এটা হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টের মেহেরপুর সরকারি কলেজের 2025 সালের 5 ফেব্রুয়ারি একটা চিঠি। ঠিক আছে তো? এরকমভাবে আমি একটা রেফারেন্স নাম্বার তৈরি করতে পারি। অথবা আমি ধরো 5 ফেব্রুয়ারিতে অনেকগুলো চিঠি লেনদেন হয়েছে, তাহলে আমি কি করতে পারি? এটা মনে করো 1 নম্বর, আর একটা হলে হবে 2 নম্বর, এভাবে 3 নম্বর। অথবা এগুলো না করে আমি জাস্ট রেফারেন্স নাম্বারে কি লিখতে পারি যে 125, মানে জাস্ট লিখলাম যে এত নম্বর চিঠিটা, একবার 1 বছরের চিঠিটা হিসাব করা হবে। তো যে কোনোভাবেই এখানে একটা রেফারেন্স নাম্বার দিয়ে দেওয়া হয়। তোমাদের এই রেফারেন্স নাম্বার নিয়ে টেনশন করার কিছু নাই, কারণ যখন প্র্যাকটিক্যালি তুমি অফিসিয়াল কাজ শুরু করবা তখন তুমি এগুলো বুঝে যাবা। কিন্তু যেহেতু এখন আমরা যে অ্যাপ্লিকেশন যেগুলো পরীক্ষাতে আসছে যেগুলো লিখি, সেগুলোর জন্য রেফারেন্স নাম্বার আপাতত তোমার এখানে প্রয়োজন নেই। ঠিক আছে তো? এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে হয়তোবা আমরা যখন আবার লিখবো, তোমার হচ্ছে বিভিন্ন যে বিজনেস লেটারগুলো লিখবো, সেখানে রেফারেন্স নাম্বার প্রয়োজন হতে পারে। রেফারেন্স নাম্বার বিজনেস লেটারও প্রয়োজন হয়। ওকে, তাহলে রেফারেন্স নাম্বারে আসলে কি থাকে বলছে, আর রেফারেন্স নাম্বার ইজ আ নাম্বার দ্যাট টেলস ইউ হোয়ার ইউ ক্যান অবটেন দ্য ইনফরমেশন ইউ ওয়ান্ট অ্যান্ড আ সাইটেশন ইজ আ রেফারেন্স টু আ সোর্স। ঠিক আছে তো? মানে কোন জায়গা থেকে কখন কীভাবে কোথায় ইনফরমেশন। ইট ইজ প্লেসড বিলো দ্য সাবজেক্ট অ্যান্ড ইট মে অলসো বি কম্বাইন্ড উইথ দ্য সাবজেক্ট লাইন অর ইনক্লুডেড ইন দ্য ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ। তাহলে এটা তুমি সাবজেক্ট লাইনেও লিখতে পারো, ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফেও লিখতে পারো, অথবা আলাদা করে তুমি রেফারেন্স নাম্বারটা দিয়ে দিতে পারো। ঠিক আছে? এটা বলা হলো। তারপর হচ্ছে স্যালুটেশন বা গ্রিটিং।
যেটা আমরা স্যালুটেশন বা গ্রিটিং বলি, এইখানে একটু খেয়াল রাখো, যদিও এগুলো সবসময় ফলো করা হয় না। ইফ দ্য রিসিপিয়েন্ট ইজ নন, হি অর শি ইজ অ্যাড্রেস অ্যাজ ডিয়ার, তারপর হিজ অর হার নেম। যদি রিসিপিয়েন্টের নাম আমরা জানি, তাহলে তাকে আমরা ডিয়ার দিয়ে মিস্টার বা মিসেস চৌধুরী বা এরকম নাম আমরা দিয়ে দিতে পারি, অথবা অর জাস্ট মিস্টার অর এমএস, এটাও আমরা লিখতে পারি, ডিয়ার মিস্টার অথবা ডিয়ার মিসেস এইভাবে। কিন্তু ইফ দ্য রিসিপিয়েন্ট ইজ নট নন বা আননন, হি অর শি ইজ অ্যাড্রেস স্যার অর ম্যাডাম। তবে এটা ফর্মাল ইনফর্মালের উপর ডিপেন্ড করে, এগুলো আসলে সব নাম আমরা ব্যবহার করি না। যেমন মিস্টার ফর মেল, মিসেস ফর আ ম্যারিড ফিমেল, মিস হচ্ছে ফর অ্যান আনম্যারিড ফিমেল, তাই তো। এমএস ফর আ ফিমেল হোয়েন ইউ ডো নট নো হার স্ট্যাটাস। তাহলে জাস্ট এমএস কখন লিখি আমরা? এমএস যখন সে বিবাহিত না অবিবাহিত তখন আমরা বুঝি না, বা আমার উল্লেখ করার প্রয়োজন নেই সে বিবাহিত না অবিবাহিত, তখন আমরা এমএস লিখি। কারণ কি, মিস মানে হচ্ছে যার বিয়ে হয়নি, এমআরএস মানে কি, যার বিয়ে হয়েছে। কিন্তু ছেলেদের ব্যাপারে ছেলেদের ব্যাপারে কি লিখি আমরা? মিস্টার। হ্যাঁ, সব সে বিয়ে হোক আর না বিয়ে হোক নাকি, সবার ক্ষেত্রে আমরা মিস্টারই লিখি। তো যাই হোক, তোমরা ডিয়ার, আমরা যেহেতু স্যারটার লিখি ওইভাবে আমরা লিখব। এখানে যেগুলো বলা হয়েছে সেগুলো হচ্ছে ওদের দেশে অনুসারে, বুঝতে পেরেছো? ব্রিটিশ নিয়ম অনুসারে টিচারদের বা অফিসারদের নাম ধরে ডাকতে হয়, স্যারটার ওরা ইউজ করে না। তো আমরা কি আর ওটা ইউজ করতে পারি বলো? এক এক জায়গার কালচার এক এক রকম। আমরা কি টিচারদের নাম ধরে ডাকতে পারবো? সে অবস্থা কখনো তৈরি হবে বলো তো? না স্যার। হ্যাঁ, কিন্তু অন্যান্য দেশে তুমি এমনকি ব্রিটিশ কাউন্সিলে তুমি কোচিং টোচিং করতে যাও, ওরা ওখানে বলেই দিবে যে টিচারদেরকে নাম ধরে ডাকতে হবে, মিস্টার বা মিসেস ওই বলে নাম ধরে ডাকতে হবে, যেটা আমাদের দেশে এটা সম্ভব না। ঠিক আছে তো? কি কথা ক্লিয়ার? হুম। এবার হচ্ছে বডিতে চলে আসলাম। জি স্যার। বডিতে কি থাকবে দেখো, বডিতে 3টা প্যারাগ্রাফ থাকতে পারে মিনিমাম। ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ, দেখো, ইট গিভস আ প্রম্পট আইডিয়া অ্যাবাউট হোয়াট দ্য, ওই সে রিপোর্টের মতোই, তাই না? হুম। তার বলছে প্যারাগ্রাফ 2তে হচ্ছে কি ডেসক্রিপশন, তারপর প্যারাগ্রাফ 3তে হচ্ছে কনক্লুশন। কনক্লুশন কোনটা? একটা লেটারের কনক্লুশন হচ্ছে কিন্তু এই যে এটাকে আমরা বলে থাকি, ঠিক আছে, এটা হচ্ছে কনক্লুশন। এর ভিতরে একটা ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ থাকতে পারে। তার বলছে এখানে কি লিখবো আমরা? কমপ্লিমেন্টারি ক্লোজ। কমপ্লিমেন্টারি ক্লোজ কোনটাকে বলা হয়? এই যে এটা, হ্যাঁ, ইয়োর্স সিনসিয়ারলি, হ্যাঁ, ইয়োর্স এভার, হ্যাঁ, এরকমভাবে যেটা লিখি। দেখো, ইফ দ্য নেম অফ দ্য অ্যাড্রেস ইজ নন, দেন লেখা হয় ইয়োর্স সিনসিয়ারলি ফলোড বাই আ সিগনেচার অ্যান্ড নেম অফ দ্য রাইটার। বাট ইফ দ্য নেম অফ দ্য অ্যাড্রেস ইজ নট নন, ইয়োর্স ফেইথফুলি লেখা হয় ফলোড বাই দ্য সিগনেচার অ্যান্ড দ্য নেম অফ দ্য রাইটার। দেখো, ফলোড বাই দ্য সিগনেচার, তাহলে এই যে দেখেন এখানে নামটা ব্র্যাকেটে দেওয়া হয়েছে, তারপর এখানে একটা সিগনেচার থাকবে, এই জায়গায় ফাঁকা দেওয়া হয়েছে, তারপরে তার বিষয়ে যদি কিছু দেওয়া থাকে কলেজের বিষয়ে সেটা আমরা দিয়ে দিই। হ্যাঁ, এবার হচ্ছে দেখো, দ্য প্লেসমেন্ট অফ দ্য এলিমেন্টস মেনশন অ্যাবভ ইজ ইউজড ইন দ্য সেমি ব্লক ফরম্যাট অফ আ লেটার। তাহলে এখানে যেটা করা হয়েছে, এখানে যা বলা হয়েছে সেটা হচ্ছে সেমি ব্লক সিস্টেমে, তাই আমার সাথে মিলেনি কিছু কিছু, তাই তো, কারণ ব্লক সিস্টেম অনেকগুলো রয়েছে। এটা হচ্ছে সেমি ব্লক ফরম্যাটে মেনলি কাস্ট এই লেটারটা দেখানো হয়েছে। এই, তাহলে আমরা কয়টা পার্ট পেলাম টোটাল? একটা লেটারে কয়টা পার্ট থাকে বলো তো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। কিন্তু আমরা জানি মেনলি 6টা থাকে, তাই না? এই যে রেফারেন্স নাম্বার যেটা না, এটা কিন্তু তোমার মানে বাধ্যতামূলক না সব অ্যাপ্লিকেশনের জন্য। এই জন্য আমরা ধরে থাকি যে একটা লেটারের কয়টা পার্ট থাকে বলো তো? 6টা। 6টা পার্ট থাকে। 6টা। হুম। আচ্ছা, তাহলে এ পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে কোনো কিছুতে? না স্যার। তাহলে না 6টা যে স্যার। পার্ট, এই না 6টা স্যার। পার্টের নাম কি লিখতে পারবা? কেউ বলতে পারবা? একবার দেখে নাও দেখি। জি স্যার। বিশেষ করে 6টা রেফারেন্স নাম্বার সাইটেশনটা বলতে পারো? একটু দেখে নাও সবাই, 30 সেকেন্ড।
আচ্ছা, সবাই দেখছো তো নাকি? দেখি কে একটু বলতে পারে। আচ্ছা, সুমাইয়া বলো। সুমাইয়া, দেখি একটু পার্টগুলো বলো দেখি শুনি। Sender's address, হুম sender's address, recipient's address, subject, reference number or citation, salutation and greeting, body of the letters, and complimentary clause. হুম। আচ্ছা, তো তাহলে সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো কী কী থাকবে। ঠিক আছে, এবার আমরা যদি একটু পার্টগুলো একটু দেখে নিই, তাহলে আমরা কি পাই একটু দেখি। হ্যাঁ, তোমাদের 401 নম্বর পেজে যাও সবাই। 401 নম্বর পেজে তোমাদের বইয়ের গেছো সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, আচ্ছা, আমি যে এটা পাঠিয়েছিলাম সেটা কি গিয়েছিল এখানে? ও, গেছে। হুম। দেখো, এখানে একটা বিষয় বলা আছে যে মেইন 6 পয়েন্ট না, তোদের বই একটু খেয়াল করো। এখানে মেইন 6 পয়েন্ট যেটা তোমাদের কি করতে হবে, খেয়াল রাখতে হবে, দ্যাট ইউ হ্যাভ টু বি টেকেন কেয়ার অফ। এই জায়গাতে নামগুলো একটু খেয়াল করো তো কি বলতেছে। এইটুকু জায়গা আমরা একটু খেয়াল করি। এখানে কি কি আছে বলো তো? প্রথমে কি কি আছে? হেডিং। হেডিং। হেডিং তাহলে কোনটা? স্যার এটা কি সাবজেক্ট পর্যন্ত? দেখো, হেডিং হচ্ছে এই যেখানে দেওয়া আছে, তোমাদের নিচে বর্ণনা করা আছে। এই যে হেডিংটা কি, বুঝতে পেরেছ? হেডিংটা বলা আছে। তারপর হচ্ছে স্যালুটেশন। এইখানে এই জিনিসটা ক্লিয়ার করা হয়নি আসলে। মানে কি বলবো, এই জায়গাতে এখানে যেটা দেওয়া আছে তার সাথে এটা মিলছে না। দেখো, এই জন্য আমি তোমাদের একটু দেখতে বললাম, এই জায়গায় যেন কনফিউজ না হয়ে যায়। কত যেন পেজ ছিল তোমাদের এখানে, এই যে এটার সাথে এখানে যেমন আলাদা করে দিচ্ছে সেন্ডার্স অ্যাড্রেস, রিসিপিয়েন্ট অ্যাড্রেস, তারপর হচ্ছে সাবজেক্ট, স্যালুটেশন, বডি, কমপ্লিমেন্টারি ক্লোজ। হ্যাঁ, এইগুলো কিন্তু এইখানে একটু খেয়াল করো কি বলছে। যদি এই জায়গাতে পড়ো, দেখো বলছে হেডিং বলতে শুধুমাত্র কোনটা বোঝানো হচ্ছে? অ্যাড্রেস অফ দ্য রাইটার ফলোড বাই দ্য ডেট। তাকে বলছে বলছে হেডিং অফ আ লেটার বেসিকলি কনসিস্ট অফ 2 পার্টস। কি কি? অ্যাড্রেস অফ দ্য রাইটার এবং ফলোড বাই দ্য ডেট। হেডিং ক্যান বি রিটেন অন দ্য রাইট অর লেফট, যে সাইডে লেখো সেটা তোমার ইয়া অনুসারে। এখন ব্যাপারটা হলো তারপর চলে গেছে স্যালুটেশনে, তাই না? তাহলে স্যালুটেশনের আগে কি আরেকটা বিষয় আছে না? জি স্যার। হ্যাঁ, জি স্যার। স্যালুটেশনের আগে যে আরো Subject. সাবজেক্ট আছে, আবার যার কাছে লিখতেছো সে আছে না? জি স্যার, রিসিপ্ট তাহলে Recipient. সেগুলো কোথায় ফেলবো আমি? সেগুলো কোথায় ফেলবো? বুঝতে পেরেছো? এখানে সেই জিনিসটা ক্লিয়ার করা নেই। যদিও তাহলে বাকি একটা অংশ পুরো দূর হয়ে গেল। তাই এই জায়গাটা নিয়ে তোমাদের টেনশন করার কিছু নেই, কারণ এই নামে হেডিং বলতে আমরা প্রধানত ওই সেন্ডার্স অ্যাড্রেসকে বুঝে থাকি। কথা বুঝতে পারছো? তারপরে এখানে আসলে রিসিপিয়েন্ট অ্যাড্রেসটা দরকার ছিল। এখানে যেভাবে এরা মানে লিখেছে 6টা পার্ট, এটা আসলে এভাবে যায় না। তাহলে হেডিংয়ের পরে যেটা আসতেছে সেটা হচ্ছে আমাদের রিসিপিয়েন্ট অ্যাড্রেস, তাই না? যেটা আমরা এখানে পেয়েছিলাম রিসিপিয়েন্ট অ্যাড্রেস। রিসিপিয়েন্ট অ্যাড্রেস তো থাকতেই হবে। তারপরে কী হবে? সাবজেক্ট। এখানে যেভাবে আছে সেভাবে একটু খেয়াল করবা, এইভাবে লিখবা, ওখানকারগুলো লিখবা না। এখানে পুরোটা ক্লিয়ারভাবে দেওয়া নেই। হ্যাঁ,
কিন্তু এখানে স্যালুটেশন বলতে কি বলতে যাচ্ছে এই জিনিসগুলো তোমরা একটু দেখবে। হেডিং বলতে কি বলতে যাচ্ছে এটা একটু খেয়াল করবা, স্যালুটেশন বলতে কি বলতে যাচ্ছে এগুলো একটু খেয়াল করবা। এইগুলো জানার জন্য আমি মেনলি দিয়েছি। তারপর দেখো এখানে কি দেওয়া আছে, দেখো বডি দেওয়া আছে, বডিতে কী কী থাকে। তারপরে হচ্ছে তোমার বডি দেখো ফর্মাল লেটারে কী লিখতে হয়, ইনফর্মাল লেটারে কী লিখতে হয় এটা বলা আছে। বডির পর হচ্ছে সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশন মানে হচ্ছে কোনটা জানো তো? সাবস্ক্রিপশন মানে হচ্ছে এই যে কমপ্লিমেন্টারি ক্লোজ, এটাকে বলা হয় সাবস্ক্রিপশন, ঠিক আছে? তারপরে তো নামের শেষে একটা সিগনেচার থাকেই নামের এই জায়গায়, তাহলে এটা হচ্ছে সাবস্ক্রিপশন, এখানে একটা সিগনেচার থাকবে। সিগনেচারের পর এইখানে দেখো এই তার নাম সহ কি আছে এখানে, ঠিকানাটা দেওয়া আছে, সেটা এখানে বলেছে। এবং মোটামুটি আমরা যখন এনভেলপ ইউজ করব, আমরা তো অ্যাপ্লিকেশন এনভেলপ ইউজ করি না, এটা মোটামুটি পার্সোনাল লেটার ইউজ করা হয়। দেখো পার্সোনাল লেটারে কি ইউজ করা হয় না বলো তো? পার্সোনাল লেটারে অ্যাপ্লিকেশনের এই যে অ্যাপ্লিকেশনে যা শিখলাম তার ভিতরে পার্সোনাল লেটারে কোনটা আমরা ইউজ করি না? সাবজেক্ট। হ্যাঁ, সাবজেক্ট। এটা একটু খেয়াল হোক, কারণ অনেকে পরীক্ষাতে আবার ওই সাবজেক্টও লিখে আসো, পার্সোনাল লেটারও দেখি সাবজেক্ট লেখো। হ্যাঁ, এটা কি হয় বলো? না স্যার। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? স্যার পরীক্ষার সময় কি বলা থাকবে যে ফর্মাল লেটারের ফরম্যাট লেখো বা ইনফর্মাল লেটারের ফরম্যাট লেখো? এটা শর্ট কোশ্চেনে আসতে পারে। স্যার ব্রিফ কোশ্চেনে যদি বলে যে লেটারের কয়টা পার্ট, তখন কি 6টা লিখবো না 7টা? 6টা লিখবা, তো বললাম 6টা লিখবা। মেজর পার্ট হচ্ছে 6টা, তাছাড়া অনেক আরও আছে, আরও পার্ট আছে, তো মিনিমামটা আমরা লিখবো, ঠিক আছে? ওটাই বললাম। আচ্ছা, তাহলে এখানে আমরা যেগুলো দেখলাম এটা একটু তোমরা পড়ে নিও। আর আরেকটা বিষয় হলো এখানে লেটার কাকে বলে, লেটারের ধরন কতটুকু, জাস্ট পড়ে নিবা। এর ভিতরে কয়েকটা তোমাদের বই অনুসারে কয়েকটা লেটারের পরীক্ষাতে অনেক সময় ব্রিফ কোশ্চেনে আসে, যেমন কমপ্লেন লেটার কি, অফিসিয়াল লেটার কি, ফর্মাল লেটার কি, ইনফর্মাল লেটার কি। এই 3-4টা একটু মুখস্থ করে ফেলবা দরকার হলে, ঠিক আছে? তো প্রথমত লেটার কি, লেটারের সংজ্ঞা কি সেটা নিয়ে তো আমাদের টেনশন করার কিছু নেই, কারণ তোমরা আমরা সবাই বুঝি, এই জন্য আমি ওটা নিয়ে সময় নষ্ট করছি না। টাইপস অফ লেটারের মধ্যে তোমরা এখানে ফর্মাল লেটার বলতে কি বোঝায়, ইনফর্মাল লেটার বলতে কি বোঝায়, বিজনেস লেটার কি, অফিসিয়াল লেটার কি, আর সাথে সাথে হচ্ছে কমপ্লেন লেটার কি। এছাড়াও রয়েছে রেফারেন্স লেটার রয়েছে, ঠিক আছে? তো রিকমেন্ডেশন লেটার রয়েছে, যেগুলো আমরা আগামী দিন একটু দেখব। তাহলে এটা নিয়ে তো কথা বললাম। এরপর এই ফরম্যাটটা এটা গেল। এখন আমরা এখান থেকে কয়েকটা ফরম্যাটের বিষয়টা দেখব। এই যে দেখো এখানে পুরো তোমাদের ফরম্যাটটা দিয়ে দেওয়া আছে। এটা কিন্তু জাস্ট সিম্পল একটা স্ট্রাকচার বা ফরম্যাট, আমরা যেগুলো পড়লাম সেইগুলো এইভাবে দেওয়া আছে। দেখো তো এই যে এটা কি ডান কোণায় দেওয়া আছে, মানে উপরে যা পড়লাম তা এখানে একটা ফরম্যাট দিয়ে দেওয়া আছে, তাই তো? এটা সেন্ডার্স অ্যাড্রেস ডেট, ইনসাইড অ্যাড্রেস ডেট। ইনসাইড অ্যাড্রেস মানে কি বলো তো? ইনসাইড অ্যাড্রেস বলতে কাকে বোঝানো হচ্ছে? রিসিপিয়েন্ট অ্যাড্রেস, তাই তো? তারপর হচ্ছে কি সাবজেক্ট, তারপর কি স্যালুটেশন, তারপরে কি পুরোটা বডি, তারপর হচ্ছে কমপ্লিমেন্টারি ক্লোজ বা সাবস্ক্রিপশন, সিগনেচার, নেম। তাহলে কোনটা কোন সাইডে দেওয়া আছে খেয়াল করো, কোনটা কোন সাইডে দেওয়া আছে। হ্যাঁ, এইটা দেওয়া আছে পুরো লেফট সাইডে, এটাও দেওয়া আছে মিডিল থেকে একটু, সরি এটা দেওয়া আছে রাইট সাইড, আমি লেফট সাইড বলছি, রাইট সাইডে, মিডিল থেকেও রাইট সাইডে একটু আগিয়ে দেওয়া আছে। এটা কি পুরো রাইট সাইডে দেওয়া আছে নাকি মিডিল থেকে একটু রাইট সাইডে দেওয়া আছে বলো তো? এটা কিন্তু পুরোটা রাইট সাইডে দেওয়া নেই, কারণ রাইট সাইড এখনো ফাঁকা আছে, ঠিক আছে? এটা কিন্তু রাইট সাইড থেকে দেওয়া ছিল, একটু খেয়াল করো, একদম রাইট সাইডের মার্জিনের সাথে লাগানো, তার মধ্যে রাইট সাইডে দেওয়া আছে। এটা কিন্তু পুরোপুরি রাইট সাইডে মার্জিনের সাথে লাগানো নেই, বরং এই মিডিল থেকে একটু ডানে, মিডিল থেকে একটু রাইট সাইডে। এটা একটু বুঝতে পারছো না, সেটা খেয়াল রাখতে হবে। এবার ইনসাইড অ্যাড্রেস, এটা কি পুরোপুরি একদম লেফট সাইডে আছে নাকি লেফট সাইড থেকে একটু আগে দেওয়া আছে? দেখো
দেখো লেফট সাইড মানে পুরো একদম এই যে মার্জিনের সাথে, এই দাগগুলো কি বোঝায় একটু খেয়াল করো, পুরো একদম মার্জিনের সাথে যদি থাকে তাহলে বুঝবো হচ্ছে লেফট সাইডে। কিন্তু দেখো এখানে একটু ইনডেন্ট দেওয়া আছে। ইনডেন্ট মানে কি, লেফট সাইড থেকে একটু ফাঁকা রাখা হয়েছে। ইনডেন্ট বলতে আমরা কি বুঝি, মনে করো কোনো একটা জিনিস যখন লিখি তখন এই যে আমরা স্পেস বার দিয়ে বা হচ্ছে ট্যাব বার দিয়ে এরকম আগিয়ে দিই না, এটাকে বলা হয় কি ইনডেন্ট। তাহলে আমি কি রাইট সাইডে ইনডেন্ট করে দিচ্ছি, তাহলে একদম পুরোপুরি লেফটে নেই। দেখো এগুলো হচ্ছে কি পুরোটা কিন্তু লেফট সাইডে করা আছে, এটা কিন্তু একটু ইনডেন্ট, এটা কিন্তু মিডলে দেওয়া আছে, ঠিক আছে তো, এটা মিডিল ইনডেন্ট করা আছে। আর আমি যদি এটাকে একটু ট্যাব দিয়ে একটু আগাই দিই তাহলে এটা হচ্ছে একটু রাইট সাইডে ইনডেন্ট করা, কিন্তু লেফটেই দেওয়া আছে। তো এই যে ব্যাপারগুলো এটা একটু খেয়াল করতে হবে। তা এই স্ট্রাকচারটা দেখে তোমরা বুঝতে পারছো কিনা, দেখো এই পুরোটা কিন্তু একই সাইজে না, সাবজেক্ট, স্যালুটেশন, ইনসাইড লেটার, এই পুরোটা কিন্তু একদম লেফট সাইডে নেই, এগুলো একটু রাইটে আগিয়ে দেওয়া আছে, আগিয়ে দেওয়া আছে। আবার প্রত্যেকটা প্যারাগ্রাফের একটু খেয়াল করো, এটা একটা প্যারাগ্রাফ, এটা একটা প্যারাগ্রাফ, এটা একটা প্যারাগ্রাফ, এটা একটা প্যারাগ্রাফ। তাহলে প্যারাগ্রাফের প্রথম লাইনগুলো, এই প্রথম লাইনগুলো কি একদম লেফট সাইডে আছে নাকি একটু ডানে ইনডেন্ট করা আছে, রাইটে ইন্ডিয়ান একটু। ইনডেন্ট করা? তার মানে কি প্রত্যেকটা প্যারাগ্রাফের দেখো কিন্তু ডান ইনডেন্ট করা আছে। এবং এই প্যারাগ্রাফের মাঝে মানে একটা প্যারাগ্রাফ থেকে আরেক প্যারাগ্রাফের মাঝে কিন্তু কোনো বেশি গ্যাপ দেওয়া যাবে না, এটা হচ্ছে এক লাইন স্পেস থাকবে, এক লাইন স্পেস যেহেতু তুমি ইনডেন্ট দিচ্ছ, ঠিক আছে তো। এইরকম বড় গ্যাপ কিন্তু থাকবে না, এখানে কিন্তু বড় গ্যাপটা পড়ে গেছে বডি লেখার কারণে, এখানে কিন্তু বড় কোনো গ্যাপ থাকবে না। যেমন আমি যদি এই যে দেখো এখানে কি বড় একটা গ্যাপ দিয়েছি না, এগুলোতে দেখো বড় একটা করে গ্যাপ দিয়েছি নাকি, একটা করে সেন্টেন্স কিন্তু গ্যাপ দেওয়া আছে। আমি যদি গ্যাপটা না দিই তাহলে কেমন হবে, এই যে এর সাথে লেগে যাবে, দেখো লেগে গেছে কিনা। তার মানে এটার মাঝে কি একটা করে গ্যাপ দেওয়া আছে, এক লাইন গ্যাপ, এক লাইন গ্যাপ, এগুলোতে প্রত্যেকটার এক লাইন কিন্তু গ্যাপ দেওয়া আছে। এখানেও এক লাইন গ্যাপ দেওয়া আছে, এখানেও এক লাইন গ্যাপ দেওয়া আছে, এখানেও দেওয়া আছে। আর যদি গ্যাপ না দিই তাহলে কেমন হবে, এর সাথে মিলে যাবে এবং তখন আমাকে আর প্যারাগ্রাফ আলাদা করার জন্য একটু ইনডেন্ট করে দিতে হবে এরকম। আমি যদি এরকমটা করে দিই তাহলে কি প্যারাগ্রাফ আলাদা বোঝা যাচ্ছে বলো তো, এখানে যে প্যারাগ্রাফ আছে সেটা কি বোঝা যাচ্ছে চোখে? না স্যার। হ্যাঁ, এই জন্য কী করতে হচ্ছে, আমি যদি একটু ট্যাব দিয়ে ইনডেন্ট করে দিই তাহলে এখন বোঝা যাচ্ছে যে এইটা একটা, উপরেরটা একটা প্যারাগ্রাফ, এখান থেকে একটা প্যারাগ্রাফ, ঠিক আছে তো। তো এই জন্য যেহেতু আমি পুরোটা একদম লেফটে দিয়েছি তাই আমাকে ইনডেন্ট যেহেতু দেই নাই, এই জন্য আমি একটা গ্যাপ দিয়েছি প্যারাগ্রাফ আলাদা করার জন্য। এটা হচ্ছে বিভিন্ন লেটারের ফরম্যাট। তো আমরা যেহেতু একটা সিম্পল ফরম্যাটটা দেখলাম, এই ফরম্যাটের এই যে বিষয়গুলো দেওয়া আছে এগুলো তোমরা একটু বুঝতে পেরেছো কিনা। তাহলে এটা হলো সেন্ডার্স অ্যাড্রেস পুরো রাইট সাইডে, আর ইনসাইড অ্যাড্রেস, সাবজেক্ট এবং স্যালুটেশন লেফট থেকে কিছুটা ইনডেন্ট রাইটে। তারপরে বডিতে যতগুলো প্যারাগ্রাফ আছে প্রত্যেকটা প্যারাগ্রাফের প্রথম লাইন একটু ইনডেন্ট হবে। এখন ইনডেন্টটা কতটুকু হবে সেটা আমাদের এখানে বলে দিবে, ঠিক আছে তো, যে 5 লেটার ইনডেন্ট বা 5 স্পেস ইনডেন্ট নাকি কয় স্পেস ইনডেন্ট সেটা কিন্তু এখানে বলে দিবে। তো এই ফরম্যাটটা তোমরা খাতায় আঁকবা কিন্তু, হ্যাঁ। এখন এইটা আমি বুঝিয়ে দিলাম। এবার এখান থেকে মেনলি আমাদের মেইন ফরম্যাট লেখা শুরু। এটা জাস্ট একটা সিম্পল একটা ফরম্যাট। এইখানে বলা হচ্ছে কি হোয়াট ইজ দ্য ব্লক স্টাইল অর ব্লক ফরম্যাট অফ দ্য লেটার, এটা হচ্ছে ব্লক ফরম্যাট। তাহলে দেখো এই লেটারের সাথে এই লেটারের পার্থক্যটা কোন জায়গায়, আগের যেটা পড়লাম তার সাথে পার্থক্যটা কি বুঝতে পেরেছো? দেখো তো এটা কি পুরোটা কি রাইট সাইডে না আছে, সবাই কি বুঝতে পারছো? Yes. এটা তো রাইট সাইডে, এটা কি মিডল থেকে নাকি একদম রাইট সাইডে আছে, এটা কি একদম রাইট সাইডে কিনা? রাইট সাইডে। Yes, sir. দেখো আগেরটা খেয়াল করো, আগেরটা কেমন ছিল, এটা কিন্তু পুরো রাইট সাইডে ছিল না, এখানে জাস্ট মিডল থেকে একটু ডানে ছিল, ঠিক আছে। আর এটা কি ছিল দেখো একদম রাইট সাইডে, দেখো একদম মার্জিনের সাথে লাগানো। তার মানে ব্লক ফরম্যাটে সেন্ডার্স অ্যাড্রেস এবং এই যে কমপ্লিমেন্টারি ক্লোজ পুরোটাই রাইট সাইডে যাবে, একদম রাইট সাইডে যাবে, ঠিক আছে তো। এই যে এখানে বলছি দেখো ব্লক ফরম্যাট, দেখো ব্লক ফরম্যাট টিপিক্যালি ইউজ ফর বিজনেস ডেট, এটা ইন ব্লক ফরম্যাট দেখো সেন্ডার্স অ্যাড্রেস অ্যান্ড ডেট, কমপ্লিমেন্টারি ক্লোজ অ্যান্ড সিগনেচার আর অ্যালাইন টু দ্য রাইট মার্জিন, তাহলে পুরোটা কি রাইট মার্জিনে কিন্তু অ্যালাইন করা। এবং বলা হচ্ছে অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য টেক্সট আর অ্যালাইন টু দ্য লেফট মার্জিন, দেখো আর যেগুলো হচ্ছে আমার বাকি যেগুলো সব দেখো কি করা আছে, আমার লেফট অ্যালাইনমেন্ট করা আছে, দেখো লেফট অ্যালাইনমেন্ট, ঠিক আছে তো। এটা অবশ্যই সাথে লাগিয়ে দিলে ভালো হতো, একটু গ্যাপ পড়ে গেছে। এখানে কি আগের মতো কি আগে পিছিয়ে আছে, দেখো এটাতে কি ছিল
এটা একটু ডানের দিকে ঢোকানো ছিল, আর এগুলো কিন্তু একদম বামের সাথে লাগানো ছিল, এবং এখানে প্যারাগ্রাফেরও ইন্ডেন্ট ছিল। এখানে কি প্যারাগ্রাফের ইন্ডেন্ট আছে? দেখো তো, নাই স্যার। প্যারাগ্রাফেও কিন্তু কোনো ইন্ডেন্ট নাই, কিন্তু এখানে দেখো গ্যাপটা কিন্তু একটু বড়, এই লাইনের গ্যাপের থেকে এই গ্যাপটা কিন্তু বড়, তার মানে প্যারাগ্রাফ চিহ্নিত করার জন্য মাঝখানে একটা ইন্ডেন্ট দিতে হচ্ছে। দেখো এখানে কি বলছে, বিসাইড দিস ইনস্টেড অফ ইনসাইড ইন্ডেন্টস, দেখো বলছে ইনস্টেড অফ ইন্ডেন্টস ফর প্যারাগ্রাফ দেয়ার ইজ আ ডাবল স্পেস বিটুইন প্যারাগ্রাফ। তাহলে প্যারাগ্রাফের মধ্যে আমাকে এই জায়গায় ডাবল লাইন স্পেস দিতে হবে এই জায়গায়। দেখো এখানে তো একটা স্পেস সিঙ্গেল, কিন্তু এখানে একটু বড় হবে, যেখানে দুটা সেন্টেন্স বা দুটা লাইন যায় এমন একটা গ্যাপ এই জায়গায় রাখতে হবে প্যারাগ্রাফগুলোর মধ্যে, ঠিক আছে তো? কারণ এখানে আমরা কোনো ইন্ডেন্ট ইউজ করছি না। দ্য স্ট্রাকচার অফ দ্য ব্লক ফরম্যাট ইজ গিভেন বিলো। দেখো এটুকু বুঝতে পেরেছো কিনা? বুঝতে পারছো? দেখো ইনসাইড অ্যাড্রেসের পরে একটা জি গ্যাপ স্যার। আছে, ডাবল, এখানেও একটা গ্যাপ আছে, ঠিক আছে? তারপরে প্যারাগ্রাফ প্রতি গ্যাপ আছে, তারপরে এখানেও দেখা গ্যাপ আছে, এবং এখানে সিগনেচারের জন্য একটা গ্যাপ আছে। তাহলে এটা হচ্ছে ব্লক ফরম্যাট। আর বাকি দুইটা তোমাদের হাতে দিয়ে দিলাম। ফুল ব্লক, দেখো এখানে শুধু বলা হচ্ছে ব্লক ফরম্যাট, এটা আবার বলা হচ্ছে ফুল ব্লক ফরম্যাট। ফুল ব্লক ফরম্যাটে দেখো সব কিছু বাম সাইড দিয়ে, দেখো তো সব বাম সাইড না? এখানে দেখো সব বাম সাইড। Yes, sir. তাহলে আমি যেটা লিখেছি এটা কোন কোন ফরম্যাটে বলো তো? এটা ব্লক ফরম্যাট। পুরোটা কি, সব কি বাম সাইড দিয়ে, তাই না? সবই বাম সাইড দিয়ে। অর্থাৎ হচ্ছে ব্লক ফরম্যাট, ফুল ব্লক ফরম্যাট। এবার হচ্ছে সেমি ব্লক ফরম্যাট। সেমি ব্লক ফরম্যাটের পার্থক্যটা কোন জায়গায়, এটা একটু দেখো। এখানে আমাদের লেটার হেড থাকছে, আর বাকিগুলো এই যে দেখো এখানে যেমনটা থাকার তেমনই আছে, কিন্তু প্যারাগ্রাফ ইন্ডেন্ট ইউজ করা আছে। হ্যাঁ, আবার হচ্ছে মডিফাইড ব্লক ফরম্যাট। মডিফাইড ব্লক ফরম্যাটের পার্থক্যটা কি? এখানে আগের মতোই আছে, এখানে দেখো এই জায়গাটুকু ডানে তারপর আবার একদম লেফট দিয়ে ইন্ডেন্ট করা আছে, কমপ্লিমেন্টারি ক্লোজড আবার এই সাইডে আছে। হ্যাঁ, তো এইভাবে তোমাদের কাজ হলো এই যে একটা, এটা হচ্ছে মডিফাইড ব্লক, ফুল ব্লক, আর হচ্ছে সেমি ব্লক, আর শুধু ব্লক ফরম্যাট, এইগুলোর মধ্যে একটা কম্প্যারিটিভ স্টাডি করা, ঠিক আছে তো? দিয়ে পুরো ফরম্যাটটাকে তোমরা খাতায় লিখবা সবাই, প্রত্যেকটা আগে পড়বা, পড়ে পার্থক্যটা বুঝে নিবা। তুমি কোথায় বুঝতে পারতেছ না সেটা আমাকে বলবা, বলার পরে যদি সমস্যা হয় তাহলে বলবা, আর অন্যথায় তোমরা প্রত্যেকটা ফরম্যাট খাতায় আঁকবা, এইভাবে খাতায় আঁকবা, একে আমাকে জমা দিবা, ঠিক তো? জি স্যার। Yes, sir. কারণ এই জায়গাটাই মেইনলি, তারপরে বাকি আর তেমন কিছু নাই লেটারে, তারপর তো আমাদের কোশ্চেন আনসার এই। এগুলো বাকি দেখো তোমাদের ওখানে সব লেখাই আছে, তোমরা এখন বুঝে যাবে যে কোনটা কি আসলে। হ্যাঁ, ওকে। তাহলে এইটুকু পড়া থাকলো তোমাদের লেটার থেকে। তাহলে এইটুকুর মধ্যে কারো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তো ভালো কথা। এবার শেষে একটা কথা বলে নিই, যেহেতু তোমাদেরকে আমি এখানে একটা দিয়েছিলাম যে যারা লাইভ ক্লাসে থাকতে চাও তাহলে আমাকে মেসেজ দিবা, অথবা এখানে তোমরা এই যে একটা পোল সেট আপ করা হয়েছে, ভোট দিবা। এখানে 59 জন লাইভ ক্লাস করবে বলে কথা দিয়েছে, আর 11 জন রেকর্ড ক্লাস করবে। তাহলে টোটাল হচ্ছে এখানে 59 আর 11, তাহলে হচ্ছে 70 জন। তাহলে বাকি রয়েছে আরও 20 জন যারা এখানে কোনো রিয়াকশন দেয়নি, বা হয়তো বা তারা কোনো কথা বলেনি। তাহলে এই জন্য আমার এটাকে আজকে যারা কোনো রকম রিয়াকশন দেয়নি, তারা লাইভ ক্লাস করবে না রেকর্ড ক্লাস করবে এমন কিছুই মেসেজে বলেনি, তার মানে তারা এই ইনঅ্যাক্টিভ, তাদেরকে ইনঅ্যাক্টিভ ধরে আজকে রিমুভ করে দেওয়া হবে। আর আরেকটা হচ্ছে, যেহেতু তোমাদের আজকে সপ্তম ক্লাস, হ্যাঁ, তোমাদের আসলে যারা সেকেন্ড মান্থ কনফার্ম করনি তাদের এখনও রিমুভ করা হয়নি, যেহেতু আজকে হলো কত, সপ্তম না, হ্যাঁ অষ্টম ক্লাস হয়ে গেল। তো সেই হিসাবে আমি তাদেরকে রিমুভ করে দিব, কারণ আমি অ্যাক্টিভ স্টুডেন্ট চাই। আজকে তাও 37-38 জন যুক্ত হয়েছে। দেখো তোমাদের সাথে মানে ভালো আচরণ করলে, ভালো কথা বললে তোমরা শুনতে চাও না, কিন্তু যখন একটু খারাপ আচরণ করতেছি, একটু কড়া হচ্ছে, তখনই তোমরা শুনতেছো। তার মানে কি, পৃথিবীতে ভালো আচরণের কোনো মূল্য নাই, তাই না? কি মনে হয়? ভালো আচরণ দুর্বলতা মনে করে বা দায়িত্বহীনতা মনে করে। বুঝতে পেরেছো? বাংলাদেশের প্রেক্ষাপটে এটা একটু বেশি, আমাদের মধ্যে দায়িত্বশীলতা কম, আমরা একটু দায়িত্বহীন, আমরা টাইমের ক্ষেত্রে না, ঠিক আছে তো? আমরা মানে কি বলবো, আমাদের সময়ের ক্ষেত্রে তো নাই, তার সাথে আমাদের দায়িত্ব অন্য যা আছে তা আমরা করি না। এই যে এখন যেগুলো একটা পড়তে বলবো পড়বা, তারপরে হচ্ছে তোমার লেটারের ফর্মেটগুলো আঁকতে বলবো আঁকবা, দেখবা যে এর ভিতরে কমপক্ষে 60% to 70% কিছুই করতেছে না। পড়তেছি, স্যার পড়া দিচ্ছে তো কি হয়েছে, পড়বো না, দেখি স্যার কি করতে পারে। ব্যাপারগুলো এরকম ডোন্ট কেয়ার একটা ভাব কিন্তু তোমাদের ভিতরে কাজ করে। হ্যাঁ, তো যাই হোক, গতদিন যেহেতু একটা ক্লাস মিস গেছে আমাদের,
গত দিনের ক্লাসটা আগামীকালকে আমরা ক্লাস নিব, ঠিক আছে? আগামীকাল সকালে ক্লাস নিব। আচ্ছা, তো আজকে একটা পরীক্ষা আছে 9টা থেকে আমাদের কলেজে, তো আজকে যেতে হচ্ছে। তো সবাই ভালো থাকো। আর যে ক্লাসগুলো নিলাম এটা এখনও আপলোড দেওয়া হচ্ছে না, আপলোড দিতে একটু দেরি হবে কারণ আমি এখনই চলে যাব। এই জন্য তোমরা এই ক্লাসটা রেকর্ড পাবা হচ্ছে বিকেলের দিকে, ঠিক আছে? এই ক্লাসের রেকর্ডটা তোমরা বিকেলের দিকে পাবা। আচ্ছা, তো কেটে দিলাম। তো সবাই ভালো থাকো।